ইসলাম একটা পথ দেয়, সত্যি সবাই এক মালিকের দাস, তাহলে মানুষের মধ্যে প্রভুদাস সম্পর্ক হারাম। সব মানুষ সমান, সবাই মুক্ত, এটাই আজাদি। এটাই বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। আপনি একজনকে বন্দুক দেখায় কইলেন তুই আমার শ্রেষ্ঠ কবি ক, সে কইবে, কইতে বাধ্য, কিন্তু আপনি কি সত্যি শ্রেষ্ঠ কবি হয়ে গেলেন? হন নাই। কারণ আপনি জানেন তো সে ভয় কইতেছে। প্রভুর অবস্থা এটাই, সে যা চাইছিল সেটা সে পায় নাই, সে আটকা পড়ে গেছে। আর দাস কাজ করে, মাটি কোপায়, ফসল ফলায়, ঘর বানায়, কাপড় বোনে, মানে দাস তার নিজের হাতে দুনিয়াটা বদলায়। ধীরে ধীরে দাসের ভেতর একটা চেতনা জাগে। সে দেখে এই ঘরের ইট আমি লাগাইছি, এই ফসল আমার ঘামের, এই দুনিয়া আমার শ্রমের ফল। দাস নিজের চিনতে শেখে কাজের ভিতর দিয়া, ঘামের ভিতর দিয়া, উৎপাদনের ভিতর দিয়া। হেগেল বলেন শেষ পর্যন্ত দাস হইল সেই চরিত্র যার ভবিষ্যৎ আছে। প্রভু আটকা পড়ে গেছে, দাস বাড়তেছে। দাস একদিন মুক্ত হবে, পড়তে পড়তে গায়ে কাটা দিতে পারে, দিলে অবাক হইবেন না। এই কয়েক পৃষ্ঠা গত 200 বছরের দুনিয়ার সবচেয়ে বেশি পড়া দর্শনের পাতাগুলোর একটা। কেন? কারণ এই গল্পটা দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায়। মার্কস এই গল্প পড়লেন, কইলেন এই তো এটা শ্রমিক আর পুঁজিপতির গল্প। শ্রমিকে হইল সেই দাস যা শ্রমের ভিতর দিয়ে ইতিহাস বদলাইবে। পুঁজিপতি হইল সেই প্রভু যে নিজের ভোগে আটকা। ফরাসি মনোচিকিৎসক ফ্রান্স ফনো এই গল্প পড়লেন। তিনি মার্তিনিকার কালো মানুষ আর কি 1952 সালে লিখলেন ব্ল্যাক স্কিন হোয়াইট বাস্ক। বইয়ের একটা অধ্যায়ের নাম হইতেছে কালা মানুষ আর হেগেল। ফনো কইলেন ভাই হেগেল, তোমার গল্পে একটা ঝামেলা আছে। উপনিবেশিক সাদা মানুষ কালো মানুষের কাছ থেকে স্বীকৃতি চায় না, সে খালি তার শ্রমটা চায়। এখানে তোমার দান্দিকতা ভেঙে গেছে, কাজ করে নাই। ফনোর এই সংশোধন থেকে গোটা পোস্ট কলোনিয়াল তত্ত্বের জন্ম। কিন্তু আজাদির সাথে দর্শনের সম্পর্ক কি? আসেন সেটা এখন আলাপ করি। আজাদি এই হেগেলের সাথে, ফেনোমেনোলজি অফ স্পিরিটের সাথে ঢাকা চট্টগ্রামের মানুষের কি কাজে লাগবে এটা আমি 3টা জায়গায় দেখাবো। এক, উপনিবেশের ক্ষত বোঝা। বাংলাদেশের ভিতরে একটা জিনিস আছে যেটা আমরা চিনি কিন্তু নাম দিই না। সাদা মানুষ দেখলে আমরা যে কেমন একটা ভাব দেখাই না, পশ্চিমে একটা ব্র্যান্ড দেখলে যে আমাদের চোখ চকচক করে, ইংরেজি বললে যে আমরা একটু সমীয় পাই, ইংরেজি যখন কেউ কথা কয় তার লিখে হাঙ্কেরে মনে হয় ঠিকই লিখেছে, ঠিকই কইছে। এই পুরা মনস্তত্ত্বের নাম কি? উনি কইছিলেন উপনিবেশের কালো মানুষ সাদা মানুষের চোখে নিজেকে দেখে। সে নিজের চামড়া কালা বইলা নিজের নিকৃষ্ট ভাবে। সে চায় আহা আরেকটু যদি সাদা হইতাম। সে চায় ফর্সামে বিয়ে করতে, সে চায় ইংরেজি কইতে, সে চায় বিলাত যাইতে। এটা ব্যক্তিগত দুর্বলতা না, এটা উপনিবেশিক মনস্তত্ত্ব। 200 বছর ব্রিটিশ শাসনে মনস্তত্ত্ব আমাদের ভিতরে রোপণ করে দিয়ে গেছে। আর এই মনস্তত্ত্বের তাত্ত্বিক ব্যবচ্ছেদটা ফনো করছেন হেগেলের প্রভুদাসের দান্দিকতা ব্যবহার করিয়া। আমরা যদি নিজেদের চিনতে চাই এই হাতিয়ারটা লাগবে। 2 নাম্বার, স্বীকৃতির রাজনীতি। আজকে দুনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক লড়াইগুলো স্বীকৃতির লড়াই। বাঙালি মুসলমান কেন কয় আমরা আলাদা, আমাদের ইতিহাস আছে, আমাদের সংস্কৃতি আছে, তোমরা আমাদের মাইনে নাও। ফিলিস্তিন কেন বলে আমাদের অস্তিত্ব স্বীকার করো। কালা আমেরিকান কেন বলে ব্ল্যাক লাইভস ম্যাটার। নারী কেন কয় আমরাও মানুষ। এই সব লড়াইয়ের কেন্দ্রে একটাই প্রশ্ন, অন্যে আমাকে কেমনে দেখে? আমি কি তার চোখে মানুষ নাকি বস্তু নাকি দাস? হেগেল কইছিলেন মানুষ একলা একলা মানুষ হয় না, অন্যের চোখে স্বীকৃতি পাইয়া মানুষ হয়। এই কথাটা আজকের পরিচয়ের রাজনীতির ভিত্তি। 3 নম্বর, মুক্তির ধারণা বদলায় যাওয়া। আজাদির আসল মানে খুঁজে পাওয়া। আমাদের সাধারণত যে মুক্তির ধারণা আমার যা ইচ্ছা তাই করব, কেউ ঠেকাইতে পারবে না, এটা পশ্চিমা উদার গণতন্ত্রের আজাদি, একলা মানুষের আজাদি। হেগেল কইতেছেন না, ধরেন আপনি একটা বনে গিয়ে একলা থাকেন, কেউ আপনাদের বিরক্ত করে না, যা ইচ্ছা তাই করবেন, আপনি কি মুক্ত? হেগেলের জবাব না, আপনি মুক্ত না, আপনি একলা। আপনাদের চেনার মানার ঠেকানোর কেউ নাই, তাই আপনার আজাদিরও কোনো মানে নাই। মরুভূমিতে রাজা হওয়া আর রাজা না হওয়া একই কথা। মুক্তি তখনই যখন অন্য মানুষ আমাদের মানুষ হিসাবে মাইনে নেয়, আমিও তারে মানি। আর এই পারস্পরিক স্বীকৃতির ভেতরে আমরা দুইজনেই মুক্ত হই। মানে কি দাঁড়াইলো? আমার আজাদি অন্যের আজাদির উপরে নির্ভরশীল। আমি একলা মুক্ত হইতে পারি না, অন্যরে শিকল পরাইয়া আমি নিজে মুক্ত থাকতে পারি না। কারণ যে শিকল পরায় সে নিজে ওই শিকলের আর এক মাথায় বান্দা পড়ে যায়। এই একটা ধারণা আজকের গোটা রাজনীতি বদলায় দেয়। এর মানে উপনিবেশিকের মুক্তি আর উপনিবেশিতের মুক্তি, কলোনি মাস্টারের মুক্তি আর কলোনি প্রজার মুক্তি আলাদা না। ধনীর মুক্তি আর গরিবের মুক্তি আলাদা না। হিন্দুর মুক্তি আর মুসলমানের মুক্তি আলাদা না। দুইটা একই সাথে আসে, একই সাথে যায়। নবী করিম পিস বি আপন হিম বারবার দাস মুক্ত করার কথা কইছেন। গুনার কাফারা হিসেবে দাস আজাদ করো, সওয়াবের কাজ হিসেবে দাস আজাদ করো। আমরা সাধারণত এটাকে দয়ার কাজ হিসেবে পড়ি। প্রভু দয়া কইরা দাস সাইডা দিল। কিন্তু আরেকটু গভীরে তাকান, দাসে মুক্ত কইরা নবী করিম শুধু দাসরে বাঁচাইতেছেন না, প্রভুরেও বাঁচাইতেছেন। কারণ যতক্ষণ একজন মানুষ আর একজনের প্রভু, ততক্ষণ সে নিজেও মুক্ত না, সে তার নিজের প্রভুত্বের কারাগারে বন্দী। দাস মুক্তি তাই দুই দিকেই মুক্তি।
দাসের গলার শেকল খোলে, প্রভুর আত্মার শেকলও খোলে। হেগেল 8 শতাব্দী পরে যেটা যুক্তি দিয়ে বুঝাইতে গেলেন প্রভুদাস সম্পর্ক কেউ মুক্ত না, এই কথাটা ইসলামী চিন্তায় আগে থেকেই বসা আছে। উম্মার ধারণার মধ্যে, পারস্পরিক দায়িত্বের ধারণায়, তোমরা একে অন্যের ভাই, এই ঘোষণায় আজাদি মানে একলা আমার আজাদি না, আজাদি মানে শিকলটা 2 মাথা থেকে খুইলা ফেলা। বুঝেছেন আজাদি কি, কেন আজাদি দরকার? বাংলাদেশের সকল লড়াই আজাদি শব্দকে মূল স্লোগান বানাইতে হবে কেন বুঝছেন? এই দাসত্ব থেকে মুক্তির হাতিয়ার একটাই, আজাদি। শুধু আল্লাহর কাছে আত্মসমর্পণ, অন্য কারো কাছে না, সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ। মানে কি? মানে পশ্চিম আমার প্রভু না, ইন্ডিয়া আমার প্রভু না, প্রাচ্য আমার প্রভু না, বাজার আমার প্রভু না, রাষ্ট্র আমার প্রভু না, দল আমার প্রভু না, আমি শুধু সৃষ্টিকর্তার আল্লাহর দাস। বাকি সবাই আমার ভাই, আমার বোন, আমার সমান। হেগেল দেখাইছিলেন প্রভুদাসের লড়াইয়ে কেউ আসলে মুক্ত হয় না। ইসলাম একটা পথ দেয়, সত্যি সবাই এক মালিকের দাস, তাহলে মানুষের মধ্যে প্রভুদাস সম্পর্ক হারাম। সব মানুষ সমান, সবাই মুক্ত, এটাই আজাদি। এটাই বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। হাবশী কৃতদাস ছিলেন, যারে মক্কার মুশরিকেরা পাথর চাপা দিয়ে নির্যাতন করত। সে বিলাল ইসলাম গ্রহণ করার পরে রাসূলের কাছে এমন সম্মান পাইলেন যে কাবার ছাদে উঠে আজান দিলেন। কৃতদাসের গলায় আজান আরবের প্রভুদের চেতনায় একটা ভূমিকম্প হইল। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন কাবার ছাদে আজান দিলেন, সেদিন শুধু একটা কৃতদাস আজাদ হয় নাই, সেদিন প্রভুদাসের গোটা কাঠামোটা ভাঙা পড়ছিল। সবাই এক আল্লাহর দাস, তাই কোনো মানুষ আর এক মানুষের প্রভু না, এটাই আজাদি, সবচেয়ে গভীর আজাদি। আমরা পশ্চিমের দিকে তাকাইয়া ভাবি ওরা যেমন আমরাও তেমন হইলে আজাদ হব, ওদের চোখে নিজেদেরকে মাপি, এটা আজাদি না, এটা দাসত্বের আর এক রূপ, মন উপনিবেশিত। আমরা ভাবি এক দল গেলে আর এক দল আসলে আজাদ হব, এক প্রভুর জায়গায় আর এক প্রভু, এটাও আজাদি না, এটা স্রেফ শেকলের হাত বদল। সত্যিকারের আজাদি একটাই, যেখানে কোনো প্রভু নাই, যেখানে আমি কারো গোলাম না, কেউ আমার গোলাম না, যেখানে আমরা সবাই শ্রমিক আর মালিক, হিন্দু আর মুসলমান, নারী আর পুরুষ, শহর আর গ্রাম একে অন্যের সমান মানুষ হিসেবে মাইনে নেই। আর সেই পারস্পরিক স্বীকৃতির ভেতরে সবাই একসাথে আজাদ হই। এই আজাদি একলা আসে না, আজাদির জন্য আমাদের সবাইকে দাঁড়াইতে হবে, আজাদির জন্য আমাদের নিজেদের চিনতে হবে, আমাদের শিকল চিনতে হবে, আর সেই শিকলের আর এক মাথা কার হাতে সেটাও চিনতে হবে। বাকিটা আমাদের কাজ, চেনার পরে ভাঙার কাজ। তাই পরের বার যখন রাস্তায় নামা আজাদি বইলা স্লোগান দেবেন, চিৎকার করবেন, তখন শব্দটা আর ফাঁকা শব্দ থাকবে না, ভেতরে আলো থাকবে সেই শব্দের ভেতরে। আপনি জানবেন আপনি ঠিক কি চাইতেছেন, কেন চাইতেছেন, আর কার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চাইতেছেন। আর যেই আজাদির মানে আপনি বুঝছেন, সেই আজাদির জন্য জান লড়াই দিতে আপনি পিছাইবেন না। সেই আজাদির লড়াই আমাদের চিরজাগরিক থাকবে যতদিন পর্যন্ত সেটা অর্জিত না হয়। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।